বইযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস। বইটির আজ ১৪তম পর্ব। অধ্যায় ৩৫। কোথা থেকে আমরা এলাম। আজ আমরা জানি আমাদের সবচেয়ে নিকটবর্তী প্রাণী আত্মীয় শিম্পাঞ্জিদের সাথে আমরা আমাদের জিনোমের শতকরা ৯৮ ভাগই ভাগাভাগি করছি। এটি আসলেই বিস্ময়কর মাত্রার একটি মিল, কিন্তু এখানে কিছু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। যখন শিম্পাঞ্জিরা পরস্পরের সাথে যোগাযোগ করতে চায় তখন তারা মানুষের মতো কথা বলে না, এবং আমরা লিখতে পড়তে জানি। এক ধাপ পেছনে সরে আসুন এবং আমরা দেখব যে মানুষ ও শিম্পাঞ্জিরা গরিলা আর ওরাংওটানদের সাথে হমিনিটি পরিবারটি তৈরি করেছে, প্রায় যে পরিবারের সদস্যরা গ্রেট এইপ নামে বা নরবানর নামে পরিচিত। আমরা মানুষরা জিনগতভাবে গরিলা আর ওরাংউটানদের অপেক্ষাকৃতভাবে কম নিকটাত্মীয়, কিন্তু অতীতের কোনো একটি সময় বিন্দুতে এর ৪টি গোষ্ঠীর প্রত্যেকটি সাধারণ একটি পূর্বসূরি ভাগাভাগি করেছিল, যেখান থেকে এর ৪টি প্রাণীগোষ্ঠীর প্রত্যেকটি ক্রমান্বয়ে বিবর্তিত হয়েছে। আর এটি বহুদিন আগে ঘটেছিল, হয়তো ১৫ মিলিয়ন বছর আগে। আমরা আমাদের নরবানর আত্মীয়দের দেখলে বিস্মিত হই এবং খানিকটা অস্বস্তিও অনুভব করি। অতীতে যারা তাদের সম্বন্ধে লিখেছিলেন এবং তাদের নিয়ে গবেষণা করেছিলেন তাদেরও একই অনুভূতি হয়েছিল। তারা ভেবেছিলেন এ বন্য প্রাণীটি, যাদের সাথে আমাদের এত মিল কিন্তু তারপরও এত পার্থক্য, জীবজগতে সৃষ্ট সব প্রাণীর মধ্যে কোথায় সবচেয়ে মানানসই হতে পারে। ১৬৯৯ খ্রিস্টাব্দে একজন ইংরেজ শারীরস্থান বিশেষজ্ঞ অর্থাৎ অ্যানাটমি বিশেষজ্ঞ এডওয়ার্ড টাইসন, জন্ম ১৬৫১ সালে, মৃত্যু ১৭০৮ সালে, তিনি একটি মৃত শিম্পাঞ্জির শরীর জোগাড় করেছিলেন। তিনি খুব সতর্কভাবে সেটি ব্যবচ্ছেদ করেছিলেন। এই অজানা প্রাণীটিকে এবং মানব অ্যানাটমি সম্পর্কে তিনি যতটুকু জানতেন তার সাথে এর একটি তুলনামূলক আলোচনা করেছিলেন। শিম্পাঞ্জির শরীর এত কাছ থেকে পর্যবেক্ষণ করার এটাই ছিল প্রথম ঘটনা। টাইসন এটিকে অ্যারিস্টটলের জীবদের মহাশৃঙ্খলে অর্থাৎ গ্রেট চেন অফ বিইং মহাশৃঙ্খলে ঠিক আমাদের নিচে শ্রেণীবিন্যস্ত করেছিলেন। এটি স্বাভাবিক। তিনি যুক্তি দিয়েছিলেন, কিছু প্রাণী প্রাণীজগতের অন্য সদস্য আর মানুষদের সাথে মধ্যবর্তী শূন্য স্থানটিকে মসৃণ করে। যদিও তিনি বলেননি, তবে টাইসন প্রস্তাব করেছিলেন এ শৃঙ্খলে একটি মিসিং লিঙ্ক বা অনুপস্থিত যোগসূত্র আছে, এমন কিছু যা আমাদের বাকি সব প্রাণীর সাথে যুক্ত করে। ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সে প্রাগৈতিহাসিক মানুষের তৈরি নানা জিনিস খুঁজে পাওয়ার ঘটনা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল, যেমন ফ্লিন্ট পাথরের ধনুক, কুঠারের মাথা। এসব কিছু বহু হাজার বছর অতীতে মানব উপস্থিতির উত্তেজনাপূর্ণ কৌতূহলোদ্দীপক প্রমাণ ছিল। প্রায় এই মানব নির্মিত উপকরণগুলো পাওয়া গিয়েছিল গুহা এবং জীবাশ্ম পাওয়া গেছে এমন প্রত্নতাত্ত্বিক খনন এলাকার বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের জীবাশ্মীভূত অবশেষের মধ্যে, যেমন ভয়ঙ্কর দীর্ঘ ধারালো দাঁতসহ সাবরে টুথ বাঘ আর দানবীয় লোমশ ম্যামথ। এ বিলুপ্ত প্রাণীরা এবং প্রস্তর যুগের মানুষ যারা নানা হাতিয়ার বানিয়েছিল তারা স্পষ্টত একই সময়ে বেঁচেছিলেন। মানুষ এই পৃথিবীতে বহু সহস্র বছর ধরে বসবাস করছে। অবশ্যই সে অনেক সংক্ষিপ্ত পরিমাণ সময়ের জন্য নয়, যা সে সময় অধিকাংশ মানুষ বিশ্বাস করতেন। অবশ্যই সবাই একমত হননি, কিন্তু ডারউইনের মিত্র টমাস হেনরি হ্যাক্সলির এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না। হ্যাক্সলির জন্ম ১৮২৫ সালে, মৃত্যু ১৮৯৫ সালে। হ্যাক্সলি জার্মানির নিয়ান্ডার উপত্যকার একটি গুহায় ১৮৫৬ সালে নিয়ান্ডারথাল মানব আবিষ্কারের খবরে দারুণ উত্তেজিত হয়েছিলেন। তার ম্যানস প্লেস ইন নেচার ১৮৬৩ সালে প্রকাশিত বইটিতে তিনি এ জীবাশ্মটি এছাড়া আধুনিক মানুষ ও নরবানরদের নিয়ে লিখেছিলেন। আমরা এখন জানি যে এটি ছিল প্রথম জীবাশ্ম হোমিনিন, যা আমাদের প্রজাতির অন্তর্ভুক্ত নয়। আমাদের প্রজাতি হোমোসেপিয়েন্স, যে বৈজ্ঞানিক নামটি আমাদের লিনেয়াস দিয়েছিলেন। হোমিনিন নামটি আমরা এখন আমাদের নিজেদের এবং আমাদের বিলুপ্ত উত্তরসূরিদের জন্য ব্যবহার করি, এবং যত বেশি জীবাশ্ম নিদর্শন আবিষ্কৃত হয়েছে এই গোষ্ঠীটিও আকারে বেড়েছে।
জীবন বৃক্ষটি বাড়ছে এবং ধীরে ধীরে সেটি পূর্ণ হচ্ছে। একটি একক আবিষ্কার পুরো প্রজাতি সম্বন্ধে যে সবকিছু বলে না, সেটি শনাক্ত করতে হাক্সলি সে সময় যথেষ্ট পরিমাণ সতর্ক ছিলেন। সুতরাং তিনি নিয়ান্ডারথাল মানুষকে আধুনিক মানুষের সাথে একই প্রজাতিতে জায়গা দিয়েছিলেন, কিন্তু তিনি আত্মবিশ্বাসী ছিলেন এটি অবশ্যই খুব প্রাচীন নমুনা, এমন কিছু যা বিবর্তন ঘটার জন্য দীর্ঘ সময় টিকেছিল। অবশ্য কিছু পরিবর্তন লক্ষণীয়, কারণ যদিও নিয়ান্ডারথাল মানুষ যথেষ্ট আমাদের সদৃশ ছিল, একই সাথে আমাদের সাথে এটির বেশ বৈসাদৃশ্যও ছিল। এদের মাথার খুলিতে ভ্রুর বিশাল একটি খাঁজ ছিল এবং নাকের গহ্বর ছিল আমাদের চেয়ে অপেক্ষাকৃত বড়। এছাড়া শরীরের সাথে হাত পায়ের অনুপাত আমাদের শরীরের তুলনায় ভিন্ন ছিল। এমনকি সম্ভাবনা ছিল আরেকটি কোনো প্রজাতি নয়, বরং এটি একটি বিকৃত শরীর হতে পারে। কালক্রমে আমরা জানতে পেরেছিলাম নিয়ান্ডারথালরাই প্রথম হোমিনিন যারা তাদের মৃতদেহ সমাহিত করত। পরপর প্রকাশিত দুটি বইয়ে আমাদের বংশ ঐতিহ্য নিয়ে তার ধারণা ও প্রমাণগুলো উপস্থাপন করার আগেই হাক্সলি মানব বিবর্তন নিয়ে ডারউইনের ধারণাগুলো সম্বন্ধে জানতেন। অন দি অরিজিন অফ স্পিসিসে যা তিনি এড়িয়ে গিয়েছিলেন, 1871 খ্রিস্টাব্দে প্রকাশিত তার দ্য ডিসেন্ট অফ ম্যান বইটিতে সেটি তিনি করেছিলেন। এটি মানবজাতি নিয়ে তার কৌতূহলোদ্দীপক যুক্তিগুলোকে একটি কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছিল। 1872 খ্রিস্টাব্দে তার বই দি এক্সপ্রেশন অফ দি ইমোশনস ইন ম্যান অ্যান্ড অ্যানিমালস তার যুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক মাত্রা যুক্ত করেছিল। এ বইটির ভিত্তি ছিল তার নিজের সন্তানদের নিয়ে তার কিছু সতর্ক পর্যবেক্ষণ, তাদের হাসি, মুখের নানা ভাবপ্রকাশ ও তাদের আরও অন্য আচরণগুলো। এ পৃথিবীতে অন্য সব জীবের মতো মানুষও জীবনের অংশ, সব প্রজাতির উদ্ভিদ আর প্রাণীদের দিয়ে যা তৈরি। ডারউইনের উপসংহারে দাবি করেছিলেন আমাদের পূর্বসূরীরা সম্ভবত আফ্রিকায় বাস করতেন, যেখানে মানুষ প্রথম বিবর্তিত হয়েছিল। বিবর্তনকে জীবন বৃক্ষ হিসাবে ডারউইনের বিবরণের অর্থ ছিল আমরা আধুনিক নরবানরদের থেকে বিবর্তিত হতে পারি না, কিন্তু এ নরবানর আর মানুষের যোগসূত্রটি তাৎক্ষণিকভাবেই মানুষের কল্পনাকে আকৃষ্ট করেছিল। বিবর্তন নিয়ে তার ধারণাগুলো নিয়ে প্রথম উন্মুক্ত বিতর্ক হয়েছিল অক্সফোর্ডে একটি জনাকীর্ণ সভায়, যা আয়োজন করেছিল ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। এই সমিতিটির লক্ষ্য ছিল সাম্প্রতিক বৈজ্ঞানিক জ্ঞানগুলোকে সবার কাছে নিয়ে আসা, এবং প্রতি বছরই তারা একটি সভার আয়োজন করতেন যেখানে বিজ্ঞানীরা বক্তৃতা দিতেন এবং নতুন ধারণাগুলো নিয়ে তর্ক বিতর্ক করতেন। 1860-এর সভাটি নাটকীয়তায় পূর্ণ ছিল। এইপম্যান ধারণাটি এতটাই চাঞ্চল্যকর ছিল যে ডারউইনের বিবর্তনের ধারণাটি নিয়ে আলোচনার জন্যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ডারউইনের ধারণার বিরোধী শিবিরের নেতৃত্বে ছিল বিশপ স্যামুয়েল উইলবারফোর্স, আর হাক্সলি ছিলেন ডারউইন সমর্থকদের নেতা। উইলবারফোর্স নিজেকে চালাক ভেবে হাক্সলিকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি তার পিতামহ নাকি পিতামহীর দিক থেকে নরবানরের বংশধর। হাক্সলি উত্তর দিয়েছিলেন এ ধরনের হাস্যকর তুচ্ছ প্রশ্নের উপর নিজের সময় আর মস্তিষ্কের পরিশ্রম অপচয় না করে তিনি আসলেই একটি নরবানরের বংশধর হতে রাজি আছেন। উইলবারফোর্স এটি বুঝতে পারেননি আদৌ, যদিও উইলবারফোর্স তার অবস্থান থেকে নড়েননি, কিন্তু সেদিন হাক্সলি ও বিবর্তনে জয় হয়েছিল। পৃথিবীতে মানবজাতির দীর্ঘ সময়ের অস্তিত্ব আবিষ্কারের বিষয়টি প্রকৃতিবিদ, নৃতাত্ত্বিক যারা মানবজাতি নিয়ে গবেষণা করেন ও প্রত্নতাত্ত্বিকদের প্রশ্ন করতে অনুপ্রাণিত করেছিল। মানুষের মূল পরিস্থিতিটি কেমন ছিল? এ সময় ব্রিটেন ও ইউরোপে নানা গুহায় আবিষ্কারগুলোর মাধ্যমে গুহামানব ধারণাটি আবির্ভূত হয়েছিল। স্পষ্ট হয়েছিল যে এ গুহাবাসীরা আগুনের ব্যবহার জানতেন, হাতে বানানো অস্ত্র, পাথরের হাতিয়ার ও রান্না করার পাত্র ইত্যাদির সন্ধান মিলেছিল। এছাড়া নৃতাত্ত্বিক আর অভিযাত্রীরা আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকায় শিকারী সংগ্রাহক জনগোষ্ঠীগুলো আবিষ্কার করেছিল, এবং তারা প্রস্তাব করেছিলেন সব মানব সমাজই সামাজিক বিকাশের কতগুলো সাধারণ পর্বের মধ্যে দিয়ে অতিক্রম করে। বি টেইলর, জন্ম 1832 সালে, মৃত্যু 1917 সালে। তিনি অক্সফোর্ডে নৃতত্ত্বের প্রথম অধ্যাপক হয়েছিলেন। মানুষের সামাজিক আর সাংস্কৃতিক বিবর্তনের একটি মহাপথ ব্যাখ্যা করতে গিয়ে তিনি সার্ভাইভালস ধারণাটি ব্যবহার করেছিলেন।
এটি দ্বারা তিনি সামাজিক ও ধর্মীয় আচার, কুসংস্কার ও পারিবারিক সম্পর্কগুলো সংগঠিত করার উপায়গুলো বোঝাতে চেয়েছিলেন। টেইলরের মতে আদিম আফ্রিকাবাসীদের মধ্যে এসব সার্ভাইভালস স্থির, একই জায়গায় অপরিবর্তিত হয়ে আছে এবং এটি মানবজাতির সাধারণ অতীত কেমন ছিল তার একটি ইঙ্গিত দেয়। টেইলর ও অন্যান্যরা বুঝতে চেয়েছিলেন কিভাবে ভাষার উৎপত্তি হয়েছিল এবং তারা নানা ধরনের শারীরিক অঙ্গভঙ্গি এবং যোগাযোগ করার অন্য মাধ্যমগুলো পর্যবেক্ষণ করেছিলেন। সূচনা পর্বে নৃতত্ত্ব গতিময় প্রাণবন্ত একটি আধুনিক ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে তাদের অনুমান করে নেওয়া এসব আদিম তথাকথিত অপরিবর্তনীয় জীবন, অথবা এমনকি দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত ও জটিল চীন আর ভারতের সভ্যতারও প্রতি তুলনা করেছিল। আমরা এখন এটি খুবই দম্ভপূর্ণ উদ্ধত একটি ভাবনা হিসাবে বিবেচনা করি। পশ্চিমা সমাজে প্রযোজ্য বিবর্তনীয় প্রতিযোগিতা আর সংগ্রামের ধারণাটি স্পষ্টত ব্যাখ্যা করেছে কেন কিছু মানুষ সমৃদ্ধ হয়েছিল এবং কিছু মানুষ সেটি পারেনি। শিল্পায়নের যুগে পুঁজিবাদ যখন আরও বেশি শক্তিশালী হয়েছিল, সামাজিক ডারউইনবাদ ধারণাটি, অর্থাৎ মানব সংস্কৃতির ওপর আরোপিত বিবর্তনের ধারণা, এই ধারণাটি কেন কিছু মানুষ ধনী আর কিছু মানুষ দরিদ্র, কিছু জাতি অন্য জাতিগুলো থেকে শক্তিশালী, এই বিষয়গুলো ব্যাখ্যা করতে ব্যবহার করা শুরু হয়েছিল। সামাজিক ডারউইনবাদ দুর্বল ব্যক্তি, বর্ণ আর জাতিগুলোর ওপর শক্তিশালীদের নিপীড়ন যুক্তিযুক্ত করেছিল। যখন কিছু মানুষ সামাজিক ডারউইনবাদ নিয়ে তর্কবিতর্ক করছিলেন, অন্যরা জীববৈজ্ঞানিক বিবর্তন নিয়ে আলোচনা করছিলেন। 1890-এর দশক অবধি জীবাশ্মীভূত মানব অবশেষ যা আবিষ্কৃত হয়েছিল সেগুলোকে হোমো সেপিয়েন্স হিসাবে বিবেচনা করা হয়েছিল। নিয়ানডার্থাল মানুষের অবস্থান নিয়ে তখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেউই। তারপর ওরাংউটানদের দেশে মানব বিবর্তনের চিহ্ন খুঁজতে একজন ডাচ নৃতাত্ত্বিক এবং চিকিৎসক, ইউজেন ডুবোয়া, জন্ম 1858 সালে, মৃত্যু 1940 সালে, ডাচ ইস্ট ইন্ডিজে অর্থাৎ বর্তমান ইন্দোনেশিয়ায় এসেছিলেন। জাভায় তিনি একটি জীবাশ্মীভূত মাথার খুলি খুঁজে পেয়েছিলেন যা মানুষ নয় এমন একটি প্রাণীর, কিন্তু যে প্রাণীটি 2 পায়ে ভর করে সোজা হয়ে হাঁটত। তিনি তার নাম দিয়েছিলেন জাভা ম্যান, অর্থাৎ জাভা মানব। এশিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ হয়েছিল, সেখানে নিশ্চয়ই তাহলে মানুষের বিবর্তন ঘটেছে। জাভা ম্যান এবং ফ্রান্সে ক্রো-ম্যানিওতে খুঁজে পাওয়া আরেকটি প্রাচীন মানব অবশেষ প্রথমে কি ঘটেছিল সে প্রশ্নগুলো উস্কে দিয়েছিল। এটি কি সোজা হয়ে হাঁটতে শিখেছিল 2 পায়ে ভর করে, অথবা একটি বিশাল মস্তিষ্ক পেয়েছিল, অথবা ভাষা আর সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করেছিল? এশিয়ায় প্রি হিউম্যান বা আধুনিক মানুষের পূর্ববর্তী আরও হমিনিন অবশিষ্টাংশ আবিষ্কৃত হয়েছিল, কিন্তু বিংশ শতাব্দীতে সে আফ্রিকায় প্রমাণ করেছিল ডারউইনের ভবিষ্যৎবাণী কত বিচক্ষণ ছিল। 1924-এ অস্ট্রেলীয় সারের স্থানবিদ রেমন্ড ডার্ট, জন্ম 1893 সালে, মৃত্যু 1988 সালে, তিনি একটি জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। এটি পরে পরিচিত হয়েছিল টং চাইল্ড নামে এবং এর গুরুত্ব প্রচার করেছিলেন দক্ষিণ আফ্রিকার একজন চিকিৎসক রবার্ট ব্রুম, যার জন্ম 1866 সালে, মৃত্যু 1951 সালে। টং চাইল্ডের মানব শিশুর মতো দাঁত ছিল, কিন্তু এর মস্তিষ্ক ছিল অনেক বেশি নরবানর সদৃশ। এটিকে আধুনিক মানুষ হিসাবে বিবেচনা করা কঠিন ছিল। ব্রুম বিশ্বাস করতেন যে ডার্টের জীবাশ্ম এবং আরও কিছু জীবাশ্ম পরবর্তীতে খুঁজে পাওয়া গিয়েছিল, যার মধ্যে একটি ছিল পূর্ণবয়স্ক মানুষের একজন প্রাচীন পূর্বসূরির জীবাশ্ম, এই ডার্টের জীবাশ্ম। ডার্ট এর নাম দিয়েছিলেন অস্ট্রালেপিথেকাস আফ্রিকানাস, আক্ষরিকার্থে আফ্রিকার দক্ষিণাংশের নরবানর। আমরা এখন মনে করি এটি 2.4 থেকে 3 মিলিয়ন বছর প্রাচীন। টং চাইল্ডের পর আফ্রিকায় আরও গুরুত্বপূর্ণ কিছু জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছিল, যা মানুষের বিবর্তনীয় বংশ ঐতিহ্যের তথ্যগুলো সব একত্রে যুক্ত করতে সহায়তা করেছিল। লুইস ও মেরি লিকি, যাদের জন্ম 1903 সালে, মৃত্যু 1972 সালে, আরেকজনের জন্ম 1913 সালে এবং মৃত্যু 1996 সালে, তারা মানুষের গল্পটি আরও বেশি বিখ্যাত করে তুলেছিলেন। 1950-এর দশকে তারা মূলত কেনিয়ার ওল্ডুভাই গড় এলাকায় কাজ করছিলেন এবং লুইস লিকি দাবি করেছিলেন আদি হোমিনিনরা তাদের কাজের প্রয়োজনে টুল বা পাথরের হাতিয়ার বানাত। তারা খুঁজে পাওয়া একটি জীবাশ্ম হোমিনিনের
যারা বেঁচে ছিল 1.6 থেকে 2.4 মিলিয়ন বছর আগে, নাম দিয়েছিলেন হোমো হেবিলিস, হ্যান্ডিম্যান বা হাতের কাজে দক্ষ যে মানুষ। মেরিলিকি 1970-এর দশকে কিছু পায়ের ছাপ আবিষ্কার করেছিলেন, যা ছিল প্রায় 3.6 মিলিয়ন বছর প্রাচীন, যেগুলো সংরক্ষিত হয়েছিল আগ্নেয় ছাইয়ের একটি স্তরের উপর, পরে যা কঠিন শিলায় রূপান্তরিত হয়েছিল। এ পায়ের ছাপগুলো সৃষ্টি করেছিল সোজা হয়ে 2 পায়ে ভর করে হাঁটতে পারে এমন 3 জন হোমিনিন অন্য প্রাণীদের সাথে, এবং এটি প্রস্তাব করেছিল বড় মস্তিষ্কের হোমিনিনদের বিবর্তিত হওয়ার আগেই 2 পায়ে হাঁটতে পারার বিষয়টি এসেছিল। দক্ষিণ ইংল্যান্ডের পূর্ব সাসেক্সে পিল্টডাউন নামে নুড়ি পাথরের খনির মধ্যে অদ্ভুত কিছু আবিষ্কারের কারণে মানব জীবাশ্ম অস্থি নিয়ে অধ্যয়ন বেশ জটিল হয়ে উঠেছিল বিংশ শতাব্দীর প্রথমাংশে। এ আবিষ্কারের ঘটনাটির সূচনা হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। তারপর 1912 খ্রিস্টাব্দে স্থানীয় একজন শখের প্রত্নতাত্ত্বিক চার্লস ডসন, জন্ম 1864 সালে, মৃত্যু 1916 সালে, পিল্টডাউনে একটি মাথার খুলি আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। এ আবিষ্কার দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পিল্টডাউন ম্যানের এ মাথার খুলিটি আধুনিক মানুষের মাথার খুলির মতোই ছিল, তবে তার চোয়ালটি ছিল নরবানরের চোয়ালের মতো। এটি দেখতে একটি সত্যিকারের মিসিং লিঙ্ক মনে হয়েছিল, এক ধরনের এইপম্যান। বেশ কিছু বিখ্যাত বিজ্ঞানী এই অদ্ভুত জীবাশ্মটি নিয়ে বৈজ্ঞানিক নিবন্ধ লিখেছিলেন, কিন্তু ক্রমশ আবিষ্কৃত হতে থাকা নতুন হোমিনিন আর প্রাচীন নরবানরদের জীবাশ্মগুলোর ধারাবাহিকতায় এর সঠিক স্থান দেওয়ার বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছিল। পিল্টডাউন জীবাশ্মটি নিয়ে শুরু থেকে খানিকটা সন্দেহ ছিল, এবং 1950-এর দশকের শুরুর দিকের সময় নির্ণয় করার পরীক্ষা, যা কিনা 1908-এ লভ্য ছিল না, সেটি প্রমাণ করেছিল এটি বড় ধরনের একটি জালিয়াতি। পিল্টডাউন মানুষের খুলিটি তৈরি করা হয়েছিল আধুনিক মানুষের খুলির সাথে একটি ওরাংউটাংয়ের চোয়াল যুক্ত করে। তারপর এটিকে রাসায়নিক দ্রব্যে ভিজিয়ে রাখা হয়েছিল, যেন দেখলে মনে হয় এটি অনেক প্রাচীন। এমনকি দাঁতগুলোকেও ঘষা ভিন্ন রূপ দেওয়া হয়েছিল। তবে কেউ নিশ্চিত হতে পারেনি এ অপকর্মটি কার কাজ ছিল। বেশ কয়েকজন সন্দেহভাজন ছিলেন, কিন্তু সুনির্দিষ্টভাবে কাউকে দোষী সাব্যস্ত করাও সম্ভব হয়নি। ডসন নিজেই সন্দেহভাজনদের এ তালিকায় শীর্ষে ছিলেন। পিল্টডাউন যখন একটি প্রতারণা হিসেবে উন্মোচিত হয়েছিল, অন্য জীবাশ্ম হমিনিনগুলোকে আরও সম্ভাব্য সঠিক অনুক্রমে সাজানো সম্ভব হয়েছিল রেডিওমেট্রি ডেটিং পদ্ধতি ব্যবহার করে, সেগুলোর বয়স নির্ণয় এবং বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে পর্যালোচনা করে। বিশেষ করে একটি জীবাশ্ম যার নাম দেয়া হয়েছিল লুসি, তারকা খ্যাতি অর্জন করেছিল। নানা জায়গায় এটি ভ্রমণ করেছে এবং এর জীবনী লেখা হয়েছিল। 1978-এ ইথিওপিয়ার লুসির জীবাশ্মটির সন্ধান মিলেছিল এবং তার কঙ্কালটির অর্ধেকের বেশি উদ্ধার করা সম্ভব হয়েছিল। সে বেঁচে ছিল প্রায় 3 থেকে 4 মিলিয়ন বছর আগে। সে ডার্টের খুঁজে পাওয়া টং চাইল্ড থেকে আরও প্রাচীন। লুসিকে অস্ট্রালেপিথেকাস জিনাসে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে এটি ছিল আরও আগের একটি প্রজাতি, আফারেন্সিস, আফারের নরবানর। লুসির 2টি পা ও কোমরের গঠন ইঙ্গিত দিয়েছিল যে সম্ভবত সে সোজা হয়ে 2 পায়ে ভর করে হাঁটতে পারত এবং গাছে কিংবা পাথরের উপর চড়তেও পারত। তার মস্তিষ্কের খুলির গহ্বরটির আয়তন আধুনিক শিম্পাঞ্জিদের চেয়ে খুব বেশি বড় ছিল না, তবে লুসির মস্তিষ্কটি তার শরীরের অনুপাতে শিম্পাঞ্জির চেয়ে বড় ছিল। শরীরের সাথে মস্তিষ্কের অনুপাত মানসিক কর্মকাণ্ড নির্দেশ করার ক্ষেত্রে অপেক্ষাকৃত উত্তম একটি সূচক। শুধু এককভাবে এর আকারের তুলনার চেয়ে হাতির মস্তিষ্ক মানুষের চেয়ে অনেক বড়, কিন্তু তাদের মস্তিষ্ক শরীর অনুপাত আমাদের চেয়ে অপেক্ষাকৃত কম, আর মস্তিষ্কের আকার ছাড়াও বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করে এমন আরও অনেক নিয়ামক আছে। লুসি আসলেই একটি মিশ্র বৈশিষ্ট্য প্রদর্শন করেছিল, যা এমনকি তখনও স্থূল অর্থে মানুষ নয়, তবে নিজস্ব অধিকারেই এটি সফল একটি প্রাণী ছিল। পৃথিবীর নানা এলাকা থেকে সংগৃহীত বহু শত হোমিনিন জীবাশ্মগুলো যে বিবর্তনীয় পথে আধুনিক মানুষের আবির্ভাব হয়েছিল, সেটি সম্বন্ধে বেশ ভালো একটি ধারণা পেতে আমাদের সহায়তা করেছিল। আমরা এমনকি এখন বলতে পারি আমাদের পূর্বসূরীরা কী খাদ্য হিসাবে গ্রহণ করত বা কোন পরজীবীগুলো তাদের সংক্রমণ করত। এ পুরো ধাঁধাটির এখনও কিছু অংশের সমাধান হয়নি এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে বিতর্কও কম নয়, যেমন কোনো একটি দাঁত কী তথ্য দিচ্ছে, অথবা উরুর কোনো অস্থির আকার আমাদের কী ইঙ্গিত দিচ্ছে।
আরও বহু বিষয় আমাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে, কারণ বিরতিহীনভাবেই জীবাশ্মগুলো আবিষ্কৃত হচ্ছে। 2003-এ যেমন ইন্দোনেশিয়ায় ফ্লোরেন্স দ্বীপে অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদ মাইক মরুট এবং তার সহকর্মীরা ক্ষুদ্র আকারের হোমিনিনদের কিছু জীবাশ্ম আবিষ্কার করেছিলেন। প্রায় 15,000 বছর আগের মতো সাম্প্রতিক একটি সময়ে তারা সেখানে বসবাস করত, কিন্তু সম্ভবত তারা ছিল অজানা কোনো প্রজাতির অন্তর্ভুক্ত। হোমো ফ্লোরেসিয়েন্সিস অর্থাৎ ফ্লোরেন্স মানব, যাদের ডাকনাম দেয়া হয়েছিল হবিট, এই প্রজাতির সঠিক অবস্থান এখনও অনিশ্চিত। ডিএনএ বিশ্লেষণের প্রচেষ্টা এখনও অবধি সফল হয়নি। এই ডিএনএ বিশ্লেষণের প্রচেষ্টা হচ্ছে জীববৈজ্ঞানিক সম্পর্ক প্রতিষ্ঠা করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়। নিয়ান্ডারথালদের সাথে আধুনিক মানুষের সম্পর্ক কী ছিল সেটি অনুসন্ধানও আরেকটি উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ ছিল। ইউরোপে 50,000 বছর বা তারও আগের এই প্রজাতিটি অবশ্যই হোমো সেপিয়েন্সদের সাথে একই সময়ে বেঁচে ছিল। আমরা এখনও তাদের কিছু জিন বহন করছি। আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সদের আগমন কি তাহলে নিয়ান্ডারথালদের বিলুপ্তিতে কোনো ভূমিকা রেখেছিল? আমরা সে বিষয়ে নিশ্চিত নই। তারা কি পরস্পরের সাথে প্রজনন করেছিল? সম্ভবত। নিয়ান্ডারথাল ও হোমো সেপিয়েন্স একই ভয়ঙ্কর শীতল ইউরোপীয় আবহাওয়ার বিরুদ্ধে টিকে থাকতে সংগ্রাম করেছিল, যখন শেষবারের মতো হিমবাহ ইউরোপ আবৃত করে রেখেছিল এবং নিয়ান্ডারথালরা পরিশেষে টিকে থাকতে পারেনি। বিভিন্ন সময় প্রতিনিধিত্বকারী এবং বিভিন্ন এলাকায় আবিষ্কৃত জীবাশ্মগুলো দিয়ে মানুষের পারিবারিক বৃক্ষ পুনর্নির্মাণ করতে আমরা একই কৌশল ব্যবহার করি, যা আমরা অন্য প্রাণীদের ক্ষেত্রেও ব্যবহার করি, যেমন ঘোড়া বা জলহস্তী। অবশ্য এখানে আরও বেশি আবেগের বিষয় জড়িত, যখন এটি মানুষ জলহস্তী নয়। কিন্তু প্রমাণগুলো এখানেই আছে। জীবাশ্মবিদ, নৃতাত্ত্বিক আর প্রত্নতাত্ত্বিক এবং অন্য বিশেষজ্ঞরা বিরতিহীনভাবে এ ধাঁধার নানা অংশ জোড়া লাগানোর চেষ্টা করছেন। তারা প্রমাণ ব্যবহার করেছেন সমাধান করতে যে হোমিনিনরা, যার মধ্যে অবশেষে হোমো সেপিয়েন্সরাও অন্তর্ভুক্ত, প্রথমে আফ্রিকায় বসবাস করত। তারপর সেখান থেকেই তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। আদি হোমিনিনদের এ অভিনিষ্ক্রমণ নিয়ে এখনও অনেক কিছু আমাদের জানা বাকি আছে। আফ্রিকা থেকে কি তারা বেশ কয়েকবার বের হয়ে এসেছিল? কোন বিষয়গুলো বড় মস্তিষ্ক বিবর্তিত হওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করেছিল, যা মানব প্রজাতিটিকে আমাদের বিবর্তনীয় নিকটাত্মীয় থেকে এতটা ভিন্ন করে তুলেছিল? বিজ্ঞান কেন নয়, বরং কিভাবে ঘটেছিল তার ব্যাখ্যা খুঁজতে আগ্রহী। আর বিশেষভাবেই এই সত্য যখন আমরা আমাদের বংশ ঐতিহ্য বা যেভাবে হাক্সলি বলেছিলেন প্রকৃতিতে মানুষের অবস্থান নিয়ে ভাবি। অধ্যায় 36, বিস্ময়কর ওষুধ। পৃথিবীতে আনুমানিক 5 মিলিয়ন ট্রিলিয়ন ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ 5 × 10⁻30 বা 5-এর পরে 30টি শূন্য। বিস্ময়কর একটি সংখ্যা। পৃথিবীর প্রায় যে কোনো স্থানেরই ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। মাটিতে, সমুদ্রে, ভূগর্ভের গভীরে থাকা পাথরে, উত্তর মেরুর বরফে, উষ্ণ প্রস্রবণের ফুটন্ত পানিতে, আমাদের ত্বকেও আমাদের শরীরের অভ্যন্তরে নানা ধরনের উপযোগী কাজ করে ব্যাকটেরিয়া। তাদের ছাড়া সেসব উচ্ছিষ্ট জিনিসের কি হতো যা তারা পরিপাক করে? তাদের পরিপাক করার কৌশল থেকে আমরাও উপকৃত হই। যে ব্যাকটেরিয়াগুলো আমাদের আন্ত্রিক নালীতে বাস করে, সেগুলো আমরা যে খাদ্য খাই সেগুলো ভাঙতে এবং প্রোটিন আর ভিটামিনগুলো মুক্ত করতে সহায়তা করে। কিছু ব্যাকটেরিয়া এবং আরও কিছু অণুজীব, যেমন ফানজাই বা ছত্রাক থেকে আমরা এমনকি উপযোগী ওষুধও পেয়েছি। আমরা প্রায় প্রত্যেকেই এসব অ্যান্টিবায়োটিক কোনো না কোনো এক সময় গ্রহণ করেছি। 19বিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন কিছু ব্যাকটেরিয়া আসলেই কত ক্ষতিকর হতে পারে, যা রোগের কারণ কিংবা ক্ষতস্থানে সংক্রমণ করতে পারে। অধ্যায় 27-এ আমরা পড়েছি কিভাবে বিজ্ঞানীদের কাছে রোগের জার্ম থিওরি বা জীবাণুতত্ত্ব ক্রমশ গ্রহণযোগ্য হয়ে উঠেছিল। একেবারে শুরু থেকেই তারা সে ওষুধগুলোর সন্ধান করেছিলেন যেগুলো শরীরের অন্য কোষের কোনো ক্ষতি না করে আগ্রাসী ব্যাকটেরিয়াদের ধ্বংস করতে পারে। এটি ছিল ম্যাজিক বুলেট খোঁজার তীব্র একটি প্রচেষ্টা, বলেছিলেন জার্মান ডাক্তার পল এহরলিখ। জন্ম 1854 সালে, মৃত্যু 1915 সালে। সিফিলিসের চিকিৎসার জন্য তিনি একটি ওষুধ আবিষ্কার করেছিলেন, কিন্তু এটির মধ্যে আর্সেনিক ছিল, যা আমাদের শরীরের জন্য বিষাক্ত। সুতরাং খুব সতর্কভাবেই এটি ব্যবহার করতে হতো
এবং জটিল বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও ছিল। 1930-এর দশকের মাঝামাঝি জার্মান ফার্মাকোলিস্ট অর্থাৎ ওষুধ বিজ্ঞানী গেরহার্ড ডোমাক, জন্ম 1895 সালে, মৃত্যু 1964 সালে, তিনি রাসায়নিক মৌল সালফার ব্যবহার করতে শুরু করেছিলেন। ফার্মাকোলজি হচ্ছে ওষুধ বিজ্ঞান। তিনি একটি যৌগ তৈরি করেছিলেন যার নাম দিয়েছিলেন প্রোন্টোসিল। এটি বেশ কিছু রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছিল। প্রথম পরীক্ষামূলক রোগীদের মধ্যে একজন ছিলেন তার নিজেরই মেয়ে, যাকে সংক্রমণ করেছিল স্ট্রেপ্টোকক্কাস নামে খুবই খারাপ একটি ব্যাকটেরিয়াম, যা চামড়ায় সংক্রমণ করতে পারে। ডাক্তাররা তাকে বলেছিলেন তার মেয়েকে এ প্রাণঘাতী সংক্রমণ থেকে বাঁচানোর একটিমাত্র উপায় হচ্ছে তার আক্রান্ত হাতটি কেটে ফেলা। প্রোন্টোসিল সফলতার সাথে তার সংক্রমণ দূর করেছিল। এটি স্কারলেট ফিভার ও পারপিউরাল ফিভার নামে একটি প্রাণঘাতী সংক্রমণের বিরুদ্ধে কার্যকর হয়েছিল। সন্তান প্রসবের পর যা বহু প্রসূতির মৃত্যুর কারণ হতো। 1936 থেকেই প্রোন্টোসিল ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু হয়েছিল এবং এ ধরনের সংক্রমণের কারণে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমতে শুরু করেছিল। সেরা ওষুধের তালিকায় এটি এবং অন্য সালফার বহনকারী ওষুধগুলো ছিল, যা কিনা ডাক্তাররা কোনো বিশেষ ব্যাকটেরিয়ার সংক্রমণের বিরুদ্ধে ব্যবস্থাপত্রে লিখতে পারতেন। ডোমাক 1939 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যদিও সে সময় নাৎসিরা জার্মানদের এ পুরস্কার গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কোনো একটি ওষুধ আবিষ্কারের জন্য পরের নোবেল প্রাইজটি এসেছিল 1945 সালে। তিনজন ব্যক্তি, স্কটল্যান্ডের আলেকজান্ডার ফ্লেমিং, জন্ম 1881 সালে, মৃত্যু 1955 সালে, অস্ট্রেলিয়ার হাওয়ার্ড ফ্লোরি, জন্ম 1898 সালে, মৃত্যু 1968 সালে, ও জার্মান শরণার্থী আর্নস্ট চেইন, জন্ম 1906 সালে, মৃত্যু 1979 সালে, প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কারের জন্য একত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন। অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটি রাসায়নিক দ্রব্য যা কোনো অণুজীব তৈরি করে এবং এটি অন্য একটি অণুজীবকে হত্যা করতে পারে। প্রকৃতিতে যা সবসময়ই ঘটে সেটাই মানুষের কল্যাণে নিয়ন্ত্রণে আনা হয়েছিল। প্রাকৃতিক উৎস থেকে পেনিসিলিন বিশুদ্ধীকরণ করা হয়েছিল। এ উৎসটি ছিল একটি অণুজীব পেনিসিলিয়াম নোটাটাম, একটি মোল্ড বা এ ধরনের ছত্রাক। পুরানো ছাতা পড়া রুটির ওপর আপনি নীল ছত্রাকের ক্ষুদ্র বৃত্ত জন্মাতে দেখতে পাবেন। আপনি যদি মাশরুম খেতে পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই অন্য এক ধরনের ছত্রাক খাচ্ছেন। ধারণা করা হয় আমাদের এই গ্রহে প্রায় 1.5 মিলিয়ন ছত্রাক প্রজাতির বাস। তাদের জীবনচক্র বেশ জটিল, যেখানে একটি স্পোর পর্ব আছে যা উদ্ভিদের বীজের অনুরূপ। বর্তমানে কোনো প্রাকৃতিক উৎস ছাড়াই ল্যাবরেটরিতেও অ্যান্টিবায়োটিক তৈরি করা যায়, কিন্তু এখানেও সে একই মৌলিক ধারণাটি কাজ করে। পেনিসিলিনের কাহিনীটি শুরু হয়েছিল 1920-এর দশকে এবং সব সেরা কাহিনীর মতোই এরও বেশ কয়েকটি সংস্করণ আছে। একটিতে আমরা দেখি যে 1928 সালে মোল্ডের একটি স্পোর খোলা জানালা দিয়ে বাতাসে ভেসে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে আলেকজান্ডার ফ্লেমিংয়ের গবেষণাগারে প্রবেশ করেছিল। পরে তিনি যা লক্ষ্য করেছিলেন সেটি হচ্ছে কিছু ব্যাকটেরিয়া যা তিনি একটি পেট্রি ডিশে কালচার বা চাষ করেছিলেন, যেখানে এ স্পোরটি এসে পড়েছিল, সেখানে তারা সংখ্যায় বাড়তে পারেনি। তিনি শনাক্ত করেছিলেন এ স্পোরটি এসেছে পেনিসিলিয়াম থেকে। তিনি আরও খানিকটা কাজ করেন এটি নিয়ে এবং অন্য ব্যাকটেরিওলজিস্টদের জানাতে ফলাফলগুলো প্রকাশ করেন, কিন্তু তিনি এ স্পোরগুলো যা তৈরি করছে সেটি ব্যবহার উপযোগী করতে যথেষ্ট পরিমাণ উৎপাদন করার কোনো উপায় দেখতে পাননি। সুতরাং তিনি এটিকে অদ্ভুত, সম্ভাব্য প্রতিশ্রুতিশীল একটি পরীক্ষাগারের পর্যবেক্ষণ হিসাবে পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিলেন। এর 1 দশক পরে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করেছিল, আর যুদ্ধ সামরিক ও বেসামরিক নাগরিক উভয় ক্ষেত্রেই সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাবও সঙ্গে করে নিয়ে আসে। সুতরাং প্যাথোলজিস্ট অর্থাৎ রোগ নিরূপণবিদ হাওয়ার্ড ফ্লোরিকে, যিনি তখন ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন, বলা হয়েছিল সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী কিছু খুঁজে বের করতে। তার সহযোগীদের একজন আর্নস্ট চেইন হাতের কাছে এ বিষয়ে যা কিছু পেয়েছিলেন সব পড়তে শুরু করেছিলেন। তার মধ্যে ফ্লেমিংয়ের লেখা সে পুরনো বৈজ্ঞানিক প্রবন্ধটিও ছিল। এরপর তিনি পেনিসিলিয়াম মোল্ড থেকে সে সক্রিয় উপাদানটিকে পৃথক করার চেষ্টা করেছিলেন। 1940 খ্রিস্টাব্দের মার্চে তাদের গবেষণা সহযোগী নরমান হিটলি, জন্ম 1911 সালে, মৃত্যু 2004 সালে, এ প্রতিশ্রুতিপূর্ণ উপাদানটি সংগ্রহ করার একটি উত্তম উপায় খুঁজে পেয়েছিলেন।
যুদ্ধকালীন কঠিন সময়ে তাদের হাতে উপকরণ এবং নানা যন্ত্রপাতি সীমিত সরবরাহ ছিল। মোল্ডেড দ্রবণ উৎপাদন করতে তাদের বেড প্যান আর দুধ পরিবহনের পাত্র ব্যবহার করতে হয়েছিল। তা সত্ত্বেও তারা কিছু পরিমাণ মোটামুটিভাবে বিশুদ্ধ পেনিসিলিন সংগ্রহ করতে পেরেছিলেন। ইঁদুরের ওপর পরীক্ষা করা হলে দেখা গিয়েছিল সংক্রমণের বিরুদ্ধে এটি খুবই কার্যকরী। তবে এ অলৌকিকভাবে বিস্ময়কর উপাদানটিকে বিশুদ্ধরূপে পাওয়ার ব্যাপারটি খুবই কঠিন একটি কাজ প্রমাণিত হয়েছিল। পেনিসিলিনের কয়েক টন স্থূল দ্রবণের দরকার হতো মাত্র 2 গ্রাম পরিমাণ ওষুধটি তৈরি করতে। তাদের প্রথম রোগী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। গোলাপের কাঁটার খোঁচার পরে তিনি সংক্রমণের শিকার হয়েছিলেন। যখন এই ওষুধটি তাকে দেয়া হয়েছিল, সংক্ষিপ্ত সময়ের জন্য তার পরিস্থিতির উন্নতি হয়েছিল। তারা এ রোগীর প্রস্রাব আবার পরিশ্রবণ করে এ মূল্যবান ওষুধটি উদ্ধার করেছিলেন, কিন্তু তাদের রোগী মারা গিয়েছিল যখন ওষুধটির সীমিত সরবরাহ শেষ হয়ে গিয়েছিল। যুদ্ধকালীন ব্রিটেনে যথেষ্ট পরিমাণ পেনিসিলিন উৎপাদন করার মতো কোনো শিল্প কাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। সে কারণেই 1941 জুলাই মাসে ফ্লোরি ও হিটলি আমেরিকার ওষুধ কোম্পানিগুলোকে এ কাজটির দায়িত্ব নিতে রাজি করাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। ফ্লোরি সে পুরানো ধারার বিজ্ঞানীদের একজন ছিলেন, যিনি বিশ্বাস করতেন তাদের আবিষ্কারগুলো সবার মঙ্গলের জন্যে, এবং অবশ্যই যা কখনো পেটেন্ট করা উচিত নয়। পেটেন্ট হচ্ছে একটি উপায় যার মাধ্যমে মূল আবিষ্কারকদের ধারণাগুলোকে রক্ষা করা হয় এবং নিশ্চিত করা হয় যেন আর কেউ সেটি অনুকরণ করতে না পারে। কিন্তু আমেরিকানদের পরিকল্পনা ছিল ভিন্ন। বিশেষ করে দুটি কোম্পানি প্রচুর পরিমাণ পেনিসিলিন তৈরির একটি বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছিল। তারা এটি করতে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল গবেষণা ও উন্নয়ন খাতে, সেটি উঠিয়ে নিতে তারা পেটেন্ট নিয়েছিল। এর মানে হচ্ছে এই ওষুধটি তৈরি করতে আর কেউই তাদের পদ্ধতি ব্যবহার করতে পারবে না। 1943 সাল নাগাদ পেনিসিলিন সামরিক ও কিছু বেসামরিক ক্ষেত্রে ব্যবহৃত হতে শুরু হয়েছিল। এটি স্ট্রেপ্টোকক্কাস ও নিউমোনিয়ার কারণ এমন কিছু ব্যাকটেরিয়া এবং এছাড়া ক্ষতস্থানে সংক্রমণ করে ও যৌনবাহিত কিছু রোগের কারণ হতে পারে এমন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছিল। শীঘ্রই যথেষ্ট পরিমাণ পেনিসিলিন তৈরি হয়েছিল, যা নিশ্চিত করেছিল যাদের চিকিৎসা করা যেতে পারে তারা যেন বাঁচেন, নয়তো এই ওষুধের অভাবে অনেকেই নিশ্চিত মারা যেতেন। বিশেষ করে সে সৈন্যরা যারা তখন যুদ্ধটি শেষ করার জন্য লড়ছিলেন। যখন ফ্লোরি এবং তার সহকর্মীরা পেনিসিলিন নিয়ে ব্যস্ত, সেলমান ওয়াক্সম্যান, জন্ম 1888 সালে, মৃত্যু 1973 সালে, তিনি ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করছিলেন। ওয়াক্সম্যান 1910 খ্রিস্টাব্দে ইউক্রেন থেকে আমেরিকায় এসেছিলেন। তিনি মাটিতে থাকে এমন ব্যাকটেরিয়া নিয়ে গবেষণা করতেন। 1930-এর দশকের শেষের দিক থেকে তিনি এসব ব্যাকটেরিয়া থেকে নানা উপাদান সংগ্রহ করার চেষ্টা করছিলেন যা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করতে পারে। তার ছাত্রদের সাথে তিনি একটি কার্যকরী উপাদান আলাদা করেছিলেন, কিন্তু মানুষের শরীরে ব্যবহার করার জন্য সেটা খুব বেশি বিষাক্ত ছিল। তারপর 1943-এ তার একজন ছাত্র আলবার্ট শাকস স্ট্রেপ্টোমাইসিস পৃথক করতে পেরেছিলেন এবং এর থেকে স্ট্রেপ্টোমাইসিন ওষুধটি তৈরি করা সম্ভব হয়েছিল। এটি কার্যকরী এবং রোগীদের জন্য কম ক্ষতিকর প্রমাণিত হয়েছিল। বিস্ময়করভাবে যক্ষ্মার জীবাণুর বিরুদ্ধেও এটি কাজ করেছিল, সেই ভয়ঙ্কর প্রাণঘাতী অসুখ যা 19বিংশ শতাব্দী অন্য যে কোনো রোগের চেয়ে বেশি মৃত্যুর কারণ হয়েছিল। যদিও পশ্চিমে এটি 1940-এর দশকে এত বেশি সাধারণ রোগ ছিল না, কিন্তু তারপরও এটি এর ক্ষতিকর প্রভাব বিস্তার করে রেখেছিল অন্য সব জায়গায়। এর শিকার ছিল প্রায়ই তরুণ। শিশুরা তাদের পিতামাতাকে হারাতো, মানুষ তাদের প্রিয়জনকে হারাতো। পেনিসিলিন আর স্ট্রেপ্টোমাইসিন আরও বহু ধরনের অ্যান্টিবায়োটিকের কেবল সূচনা ছিল। এছাড়া এসেছিল রাসায়নিক দ্রব্য, যেগুলো সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হতে শুরু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজ্ঞানীরা এ ধরনের রোগের চিকিৎসা, এমনকি এ ধরনের রোগ নির্মূল করতে চিকিৎসা বিজ্ঞানের শক্তির উপর মানুষকে খুবই আশাবাদী করে তুলেছিলেন। পশ্চিমে ক্রমশ কম মানুষ সংক্রমণজনিত কারণে মৃত্যুবরণ করতে শুরু করেছিলেন। ব্যতিক্রমী কিছু নতুন সংক্রমণ যেমন এইডস, এছাড়া এ প্রবণতা অব্যাহত ছিল।
সন্দেহাতীতভাবে বহু তরুণ একবিংশ শতাব্দীতে তাদের পিতামাতা ও দাদা দাদির চেয়ে বেশি স্বাস্থ্যকর জীবন কাটাতে পারেন। কিন্তু যদি 1960-এর দশকে আশাবাদীরা সতর্কভাবে এর আগে আবিষ্কৃত আরেকটি অলৌকিক ওষুধের ইতিহাস অনুসরণ করতেন, তারা হয়তো অনুধাবন করতেন যে এই অলৌকিকতা আসলে অসম্ভব একটি বিষয়। এর আগে সে ওষুধটি ছিল ইনসুলিন, যা ডায়াবেটিসের চিকিৎসার জন্য ব্যবহার হতে শুরু করেছিল 1920-এর দশক থেকে। মানবদেহের জটিলতম রোগের একটি হচ্ছে ডায়াবেটিস। যদি এর চিকিৎসা না করা হয়, পুরো শরীরটি ক্রমশ ক্ষয় হতে থাকে। আক্রান্ত রোগী অস্বাভাবিক ও যন্ত্রণাদায়কভাবেই রুগ্ন, শীর্ণ, সর্বদা তৃষ্ণার্ত, বহুমূত্র সমস্যায় ভোগেন এবং মৃত্যুর আগে একটি পর্যায়ে জ্ঞান হারিয়ে কোমায় প্রবেশ করেন। এটি মূলত তরুণদের আক্রান্ত করত, যারা কয়েক বছরের মধ্যেই মারা যেতেন। এটি অবশ্যই জটিল একটি অসুখ, কিন্তু আমাদের পাকস্থলীর পেছনে অবস্থিত একটি অঙ্গ, অগ্ন্যাশয়ের কিছু বিশেষ কোষ যেগুলো প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরি করে, সেগুলো কাজ করা বন্ধ করে দেয়। ইনসুলিন হচ্ছে একটি হরমোন, একটি রাসায়নিক বার্তাবাহক, এবং এটি আমাদের রক্তের শর্করার অর্থাৎ গ্লুকোজের পরিমাণ সঠিক মাত্রায় রাখতে সাহায্য করে। যখন পেনিসিলিনের আবিষ্কার হয়েছিল, ভাগ্যক্রমে ইনসুলিনের কাহিনীটি ছিল আমাদের শরীরের কিছু অংশ কিভাবে কাজ করে সেটি জানতে চাওয়ার পরিশ্রমসাধ্য গবেষণার একটি কাহিনী। ইতোমধ্যেই গবেষকরা কুকুরের এবং অন্য প্রাণীদের শরীর থেকে অগ্ন্যাশয় সরিয়ে এই অঙ্গটির ভূমিকা দেখিয়েছিলেন যখন অগ্ন্যাশয়হীন প্রাণীটি ডায়াবেটিস সদৃশ একটি অসুখে আক্রান্ত হয়েছিল। 1921-এর গ্রীষ্মে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জে আর ম্যাকলয়েড, যার জন্ম 1876 সালে, মৃত্যু 1935 সালে, তিনি ছুটিতে ছিলেন। একজন তরুণ শল্য চিকিৎসক ফ্রেডেরিক বেন্টিং, জন্ম 1891 সালে, মৃত্যু 1941 সালে, এবং তার মেডিকেল ছাত্র সহকারী চার্লস বেস্ট, জন্ম 1899 সালে, মৃত্যু 1978 সালে, ধারাবাহিক কিছু সরল পরীক্ষা পরিচালনা করেছিলেন। প্রাণ রসায়নবিদ জেমস কলিপের সহায়তায়, জেমস কলিপের জন্ম 1892 সালে, মৃত্যু 1978 সালে, তারা কুকুরের অগ্ন্যাশয় থেকে ইনসুলিন সংগ্রহ এবং পরে সেটি বিশুদ্ধ করতে পেরেছিলেন। যখন তারা তাদের পরীক্ষাধীন এ অগ্ন্যাশয়হীন প্রাণীগুলোর শরীরে ইনসুলিন প্রবেশ করিয়েছিলেন, সেগুলো তাদের ডায়াবেটিস রোগ থেকে সুস্থ হতে পেরেছিল। ইনসুলিনকে বর্ণনা করা হয়েছে জাদুময় কর্মকাণ্ডের শক্তি হিসাবে। এটি আক্ষরিকভাবে নিশ্চিত মৃত্যুর হাত থেকে এ ধরনের ডায়াবেটিস রোগীদের ফিরিয়ে এনেছিল। তাদের একজন ছিলেন 14 বছর বয়সী লিওনার্ড থমসন। 1922 খ্রিস্টাব্দে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যাকে ইনসুলিনের ইনজেকশন দেয়া হয়েছিল। লিওনার্ডের ওজন খুবই কম ছিল এবং দুর্বলতার কারণে তিনি মূলত হাসপাতালের বিছানায় বন্দী হয়েছিলেন। এই ইনজেকশন তার রক্তে গ্লুকোজের মাত্রা সাধারণ পর্যায়ে নিয়ে এসেছিল। তার ওজন বাড়তে শুরু করেছিল এবং সিরিঞ্জ আর ইনসুলিনের সরবরাহ নিয়ে হাসপাতাল থেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয়েছিলেন। 1 বছর পরে বেন্টিং ও অধ্যাপক ম্যাকলয়েডকে নোবেল পুরস্কার দেয়া হয়েছিল এবং তারা সে পুরস্কারের টাকা বেস্ট ও কলিপের সাথে ভাগ করে নিয়েছিলেন। এত দ্রুত স্বীকৃতি প্রদর্শন করেছিল যে সবাই তাদের গবেষণাটি কী পরিমাণ গুরুত্বপূর্ণ তা অনুভব করেছিলেন। ইনসুলিন খুবই গুরুত্বপূর্ণ ছিল। বহু তরুণকে এটি অতিরিক্ত জীবন দান করেছিল। ইনসুলিন না থাকলে যারা অল্প বয়সেই মারা যেতেন। তবে এটি যা দিতে পারেনি সেটি হচ্ছে স্বাভাবিক জীবন। ডায়াবেটিসের রোগীদের অবশ্যই সবসময় তাদের রক্তে শর্করার মাত্রা খেয়াল রাখতে হয়। নিয়মিত ইনসুলিনের ইনজেকশন দিতে হয় এবং নিয়মিতভাবেই তাদের প্রস্রাবে শর্করা আছে কিনা সেটি পরীক্ষা করে দেখতে হয়। তবে এটি কিছু না থাকার চেয়ে অনেক বেশি কিছু ছিল এবং 1 বা 2 দশক পরে এসব আগের ডায়াবেটিক রোগীরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হতে শুরু করেছিল। কিডনি বিকল হয়ে যাওয়া, হৃদরোগ, চোখের সমস্যা এবং পায়ে যন্ত্রণাদায়ক ঘা, যা সহজে নিরাময়যোগ্য ছিল না। ইনসুলিন একটি অ্যাকিউট অর্থাৎ সংকটজনক হয়ে ওঠে এমন প্রাণঘাতী রোগকে দীর্ঘমেয়াদী শারীরিক একটি সমস্যায় পরিণত করেছিল, যা সারা জীবন ধরেই ব্যবস্থাপনা করতে হতো। এই একই সমস্যা প্রযোজ্য অন্য ধরনের ডায়াবেটিসটির ক্ষেত্রেও, যা মূলত দেখা যায় অতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্কদের মধ্যে, এবং এটিকে বলে টাইপ 2 ডায়াবেটিস। এটি এখন এই রোগটির সবচেয়ে পরিচিত রূপ এবং এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। আধুনিক খাবারের মধ্যে চিনির পরিমাণ খুব বেশি। এছাড়া প্রক্রিয়াজাত খাবার, স্থূলতা বিশ্বব্যাপী মহামারী হিসাবে আবির্ভূত হয়েছে।
চিকিৎসা বিজ্ঞান অশক্তি ব্যবস্থাপনায় সহায়তা করেছে। মুখের খাওয়ার ওষুধ এনে এখন রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে পারে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তরা পরবর্তী জীবনে একই ধরনের নিয়তির মুখোমুখি হন। শরীরে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করার প্রক্রিয়ায় নিজস্ব স্বাভাবিক প্রক্রিয়ার মতো আসলেই ওষুধ এতটা দক্ষতা প্রদর্শন করতে পারেনি। প্রকৃতি আমাদের দেখিয়েছে যে আমরা পেনিসিলিন বা অন্য অ্যান্টিবায়োটিকগুলোর ওপর নির্ভর করতে পারি না। এই ওষুধগুলো এখনও উপযোগী, কিন্তু রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এগুলোর বিরুদ্ধে অভিযোজিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। ডারউইনের আবিষ্কার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন পুরো প্রকৃতি জুড়েই প্রযোজ্য, এবং বহু ব্যাকটেরিয়া এদের হত্যা করতে ব্যবহৃত ওষুধগুলোর বিরুদ্ধে নিজস্ব প্রতিরক্ষা কৌশল বিবর্তিত করেছে। স্ট্যাফাইলোকক্কাস এবং টিউবারকল ব্যাসিলাই, যক্ষ্মার কারণ যে ব্যাকটেরিয়াম, প্রদর্শন করেছে যে এ ধরনের অভিযোজনে তারা বিশেষভাবেই দক্ষ। অন্য সব জীবিত প্রাণীর মতো তাদের নিজেদের জিনগুলো মাঝে মাঝে পরিবর্তিত হয়, এবং যে মিউটেশনগুলো তাদের বাঁচতে সহায়তা করে সেটি পরবর্তী প্রজন্মে হস্তান্তরিত হয়। সংক্রমণের চিকিৎসা করা এখন ইঁদুর বিড়াল খেলায় পরিণত হয়েছে। নতুন ওষুধ তৈরি করা হয় যা জীবাণুদের আক্রমণ করবে। সে জীবাণু আবার এগুলোর প্রতি নির্দেশিত যে কোনো ধরনের আক্রমণ মোকাবেলা করতে বিবর্তিত হবে। এটি সাম্প্রতিক সমস্যা এমআরএসএ, মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস হচ্ছে সে ব্যাকটেরিয়াদের মধ্যে একটি যারা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই বসবাস করে, যদিও এটি সাধারণ সংক্রমণ করতে পারে কাটাছেঁড়ার পরে। কিন্তু এর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী রূপটি আসলেই ভয়ঙ্কর। হাসপাতালেই এটি সাধারণত পাওয়া যায়, কারণ সেখানে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আর যে ব্যাকটেরিয়া সে পরিবেশে বেঁচে থাকে সেগুলো সাধারণত প্রতিরোধী। আর শুধু ব্যাকটেরিয়াই আমাদের রোগ নিয়ন্ত্রণ কৌশলের বিরুদ্ধে যুদ্ধ করে না, কিছু পরজীবী যেমন ম্যালেরিয়ার প্লাজমোডিয়ামও আমাদের হাতে থাকা প্রায় সব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে। আমরা জানি যে জীবাণুরা প্রতিরোধ গড়ে তোলে যখন রোগীরা তাদের ওষুধের পূর্ণ কোর্সটি শেষ করে না, অথবা যখন ভুল মাত্রায় ওষুধটি দেয়া হয়। এছাড়া ওষুধের অপব্যবহারও হয়। প্রায়ই যখন প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দেয়া হয়, যেমন সাধারণ সর্দি জ্বর বা এমন কোনো সংক্রমণ যার কারণ ব্যাকটেরিয়া নয়, ভাইরাস। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে কিছু করতে পারে না। যদি আপনার অ্যান্টিবায়োটিকের পরিমাণ যথেষ্ট না হয়, যা কিনা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে হত্যা করতে পারে, এ চিকিৎসা ব্যাকটেরিয়াকে বাঁচতে সহায়তা করে। ভবিষ্যতে এ ব্যাকটেরিয়া নিরাময়ের অযোগ্য অসুখের কারণ হতে পারে। এসব সমস্যার সত্ত্বেও ডাক্তারদের কাছে আগের চেয়ে বেশি পরিমাণ শক্তিশালী আর কার্যকরী ওষুধ আছে। কিছু, যেমন ইনসুলিন, নিরাময় না বরং মানুষদের আরও দীর্ঘায়ু হতে সহায়তা করেছে। এরা রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। কিন্তু এসব আধুনিক ওষুধগুলো উন্নত বিশ্বের মানুষদের আরও দীর্ঘায়ু করছে। বিশ্বের উন্নয়নশীল বহু দেশেও মানুষের গড় আয়ু বেড়েছে, কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ বহু সমস্যা এখনও রয়ে গেছে, যেখানে একজন ডাক্তার দেখানো, যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাদ্য খাওয়া, অথবা পরিষ্কার পানি পান করা, অথবা স্বস্তিপূর্ণ কোনো বাসস্থানে থাকা এত সহজ ব্যাপার নয়। 1990-এর দশকের শুরু থেকে ধনী দেশগুলোয় ধনী আর গরিবের মধ্যে ব্যবধানও অনেক বেড়েছে, এবং একইভাবে ধনী আর দরিদ্র দেশগুলোর মধ্যেও ব্যবধান বেড়েছে। আর এমন হওয়া উচিত নয়। আর চিকিৎসা সেবা দিতে প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। রোগ নির্ণয় এবং সেগুলো চিকিৎসা করতে আমরা বহু বুদ্ধিমান প্রযুক্তি ব্যবহার করি। নতুন ওষুধ উন্নয়ন এবং সেগুলো পরীক্ষা করতে এখন আরও বেশি ব্যয় করতে হয়। পেনিসিলিন তৈরি করতে যে পরিমাণ ব্যয় করতে হয়েছিল, এই পরিমাণটি তার চেয়েও অনেক বেশি। সুতরাং আমরা যদি পারি, আমাদের উচিত নিজেদের দেখাশোনা করা। ওষুধ যতই বিস্ময়কর হোক না কেন, নিরাময় করার চেয়ে প্রতিরোধ করা উত্তম, এই বিষয়টি এখনও সত্য। অধ্যায় 37, গঠনগত একক। সময় যত এগিয়েছে, বিজ্ঞানীরা ক্রমশ তাদের নির্বাচিত ক্ষেত্রে বিশেষায়িত হয়ে ওঠার প্রবণতা প্রদর্শন করেছেন। এখনও জীববিজ্ঞানীরা ঐতিহ্যগতভাবেই জীববিজ্ঞান নিয়ে গবেষণা করেন। রসায়নবিদরা যেমন রসায়ন, পদার্থবিদরা যেমন পদার্থবিজ্ঞান ইত্যাদি। তাহলে কি ঘটেছিল 1930-এর দশকে, যখন প্রথমে রসায়নবিদরা আর তারপর পদার্থবিদরা সিদ্ধান্ত নিয়েছিলেন জীববিজ্ঞানের সমস্যাগুলো সমাধানে এবার তাদের উদ্যোগ নেওয়ার সময় এসেছে? রসায়ন মূলত কিভাবে নানা মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয় এবং বিক্রিয়া করে সে সংক্রান্ত।
কিন্তু ক্রমশ স্পষ্ট হয়েছিল যে জীবন্ত প্রাণীরা জীববিজ্ঞানীদের বিষয়। রসায়নবিদদের পর্যায় সারণীর কিছু মৌল দিয়ে তৈরি, যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন। পদার্থবিদ্যা মূলত পদার্থ আর শক্তি নিয়ে অধ্যয়ন করেন। যে বিষয়টি সে মুহূর্তে নানা ধরনের পরমাণু আর তাদের অতি পারমাণবিক কণা দ্বারা পূর্ণ হয়ে উঠেছিল, সেটিও কি রসায়নবিদদের মৌলগুলো বোঝার একটি উপায় নয়? মোট কথা হচ্ছে, রসায়ন আর পদার্থবিদ্যা কি ধারাবাহিকভাবে ঘটা রাসায়নিক বিক্রিয়া আর পারমাণবিক গঠনের ভাষায় জীবন্ত প্রাণকে ব্যাখ্যা করতে পারে না? এবং হয়তো সেটি বিজ্ঞানের একটি প্রাচীনতম প্রশ্নের উত্তর দিতে পারে, জীবন কি? বিংশ শতাব্দীর শুরুর দশকগুলোয় টমাস হান্ট মর্গান ক্ষুদ্র ফলের মাছিদের ব্যবহার করেছিলেন দেখাতে যে কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা ক্রোমোজোমই বংশগতির উপাদানগুলো বহন করে। উপাদান একটি ভালো শব্দ এর জন্য। এই উপাদানগুলো কি করতে পারে সেটি দেখতে জীববিজ্ঞানীরা খুবই দক্ষ হয়ে উঠেছিলেন। তারা দেখাতে পারতেন কিভাবে একটি ক্রোমোজোমের নানা অংশে ভিন্ন ভিন্ন জিনগুলো একটি চোখ কিংবা একটি ডানা গড়ে তোলার প্রয়োজনীয় তথ্য বহন করতে পারে। তারা এমনকি দেখাতে পেরেছিলেন কিভাবে এক্স রশ্মির মাধ্যমে সৃষ্ট মিউটেশন বা পরিবর্তনগুলো বা পরিব্যক্তি অদ্ভুত আকৃতির ডানা তৈরি করতে পারে, কারণ তারা বিশ্বাস করেছিলেন এই মিউটেশনগুলো জিনে কোনো স্থায়ী পরিবর্তনের কারণ হচ্ছে। কিন্তু তারা তখনও জানতেন না জিন আসলে কি। প্রোটিন কি সে জিনগত উপাদান হতে পারে? আমাদের শরীরের মধ্যে ঘটা বহু রাসায়নিক বিক্রিয়ার জন্য প্রোটিন অপরিহার্য। প্রোটিনগুলোই ছিল প্রথম সে যৌগ যাদের পদ্ধতিগতভাবে অধ্যয়ন করেছিলেন আণবিক জীববিজ্ঞানীরা। এবং এ নামটি যা ইঙ্গিত করছে, আণবিক জীববিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান। সেটি জীবিত সত্তার মধ্যে বিদ্যমান অণুগুলো রসায়ন বোঝার চেষ্টা করে, এগুলো কিভাবে কাজ করে তা জানার চেষ্টা করে। বেশিরভাগ প্রোটিনই আকারে খুব বড় আর জটিল অণু। প্রোটিন তৈরি করে একগুচ্ছ অ্যামাইনো অ্যাসিড। কোনো একটি প্রোটিনের তুলনায় এগুলো আরও ক্ষুদ্র আর সরল যৌগ। আর সরল হওয়ার কারণে সাধারণ রাসায়নিক সংশ্লেষ আর বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড কী দিয়ে তৈরি সেটি বিশ্লেষণ করাও সহজ। প্রায় 20টি অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গঠনগত একক বা বিল্ডিং ব্লক, যা নানা ধরনের বিন্যাস সমাবেশের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণী শরীরে সব ধরনের প্রোটিন গঠন করে। কিভাবে এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে সেটি আরও বেশি কঠিন একটি প্রশ্ন। আর এখানেই পদার্থবিদ্যা তার ভূমিকা রাখতে শুরু করেছিল। আবিষ্কৃত হয়েছিল সে আসলেই এক্স রশ্মিগুলো এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। প্রথমে যে প্রোটিনটি নিয়ে আপনি গবেষণা করবেন সেটিকে স্ফটিকে রূপান্তরিত করতে হবে। পরবর্তীতে সে স্ফটিকের ওপর এক্স রশ্মি দিয়ে আপনাকে আঘাত করতে হবে এবং এক্স রশ্মিগুলো স্ফটিকে আঘাত করবে। সেগুলোর পথ বেঁকে যাবে যখন তারা এর মধ্য দিয়ে অতিক্রম করবে, অথবা একটি নির্দিষ্ট বিন্যাসে এটি প্রতিফলিত হয়ে ফিরে আসবে একটি ডিফ্র্যাকশন বিন্যাস বা অপবর্তন সৃষ্টি করে। আর সে বিন্যাসটিকে ফটোগ্রাফিক প্লেটের ওপর স্থায়ী রূপে ধারণ করা যায়। আর ফটোগ্রাফিক প্লেটের ওপর এ বিন্যাসটি পাঠ করা বেশ কৌশলের একটি কাজ। আপনি যা দেখবেন সেটি খুবই জটিল একটি ছবি, যা তৈরি করে অগণিত বিন্দু আর ছায়া। আপনাকে একটি চ্যাপ্টা দ্বিমাত্রিক ছবির দিকে তাকাতে হবে, কিন্তু এ ত্রিমাত্রিক গঠন কি হবে আপনাকে সেভাবে চিন্তা করতে হবে। এবং শুধু 3D চশমা পরলেই এই সমাধান হবে না। আর সে চিত্রটা দৃশ্যায়ন ছাড়াও আপনাকে রসায়ন জানতে হবে এবং বুঝতে হবে কিভাবে মৌলগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, এবং গণিতেও ভালো হতে হবে। এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন এমন বিজ্ঞানীদের মধ্যে একজন ছিলেন রসায়নবিদ ডরোথি হজকিন, জন্ম 1910 সালে, মৃত্যু 1994 সালে, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাজ করতেন। পেনিসিলিন, ভিটামিন B12 আর ইনসুলিনের গঠন সম্বন্ধে আমরা যা জানি তার জন্য আমরা এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বিষয় নিয়ে তার গবেষণার কাছে আংশিকভাবে ঋণী। 1964 খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। লাইনাস পলিং, জন্ম 1901 সালে, মৃত্যু 1994 সালে, তিনি নিজেও এক্স রশ্মি ব্যবহার করে জটিল রাসায়নিক যৌগগুলোর গঠন নির্ণয়ে খুব দক্ষ ছিলেন। বেশ কিছু অসাধারণ পরীক্ষার মাধ্যমে তিনি ও তার সহকর্মীরা দেখাতে সক্ষম হয়েছিলেন যদি আমাদের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন অণুতে একটি অ্যামাইনো অ্যাসিড অনুপস্থিত থাকে, গুরুতর একটি অসুখ হতে পারে, সিকল সেল অ্যানিমিয়া। এ রোগে আক্রান্ত রোগীদের হিমোগ্লোবিন ধারণ করে এমন লোহিত রক্তকণিকার আকার স্বাভাবিক গোলাকৃতির না হয়ে কাস্তে বা সিকেলের মতো হয়।
আর এই আণবিক ভ্রান্তিটি মূলত আফ্রিকাবাসীদের মধ্যেই বেশি দেখা যায়, যেখানে ম্যালেরিয়া সারাক্ষণই উপস্থিত। এখন আমরা বুঝতে পেরেছি এ ভুল ধরনের হিমোগ্লোবিনের বাহকদের খানিকটা সুবিধা দেয়, কারণ তাদের সিকল বা কাস্তে আকৃতির কোষ ও হিমোগ্লোবিন গুরুতর ধরনের একটি ম্যালেরিয়া থেকে তাদের সুরক্ষিত থাকতে সহায়তা করে। মানব বিবর্তন যে কাজ করছে এটি তার একটি উদাহরণ। যাদের শুধু সিকল সেল অ্যানিমিয়ার বৈশিষ্ট্য বা স্ট্রেইট আছে, একটিমাত্র পরিবর্তিত জিন আছে বংশানুক্রমে যা হস্তান্তরিত হয়, যেভাবে মেন্ডেল প্রথম তার মটরশুঁটির বৈশিষ্ট্যগুলো হস্তান্তরিত হতে দেখেছিলেন। তারা মৃদু মাত্রায় রক্তশূন্যতায় ভোগেন, কিন্তু তারা আরও বেশি ম্যালেরিয়া প্রতিরোধী। যে ব্যক্তি তাদের বাবা ও মা দুজনের কাছ থেকেই সিকেল সেল জিনটি বংশানুক্রমে পায়, তারা গুরুতর রক্তশূন্যতার কারণে অসুস্থ থাকেন। সিকেল সেল অ্যানিমিয়ার উপসর্গগুলোকে বিংশ শতাব্দীর শুরুতেই শনাক্ত করা হয়েছিল। 50 বছর পর পোলিং আণবিক জীববিজ্ঞানের নতুন কৌশল ব্যবহার করে আসলে এখানে কি ঘটছে তা বুঝতে সক্ষম হয়েছিলেন, এবং তার এই গবেষণা চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন যুগের সূচনা করেছিল, আণবিক চিকিৎসা বিজ্ঞান। প্রোটিন নিয়ে তার এই সফলতার পরে তিনি প্রায় সর্বোচ্চ পুরস্কারটি অর্জন করে ফেলেছিলেন, জিনের আণবিক গঠন নির্ণয়। তার এক্স রশ্মির পরীক্ষাগুলো প্রদর্শন করেছিল বহু প্রোটিন, যেমন যেগুলো আমাদের মাংসপেশি বা চুল তৈরি করে অথবা হিমোগ্লোবিন অণুর মাধ্যমে অক্সিজেন বহন করে, তাদের বিশেষ একটি আকার আছে। তারা মাঝে মাঝে পেঁচিয়ে সর্পিলাকার একটি রূপ নেয়, হেলিক্স। 1950-এর দশকের শুরু নাগাদ বহু বিজ্ঞানী মনে করতেন যে জিন আসলে তৈরি ডিঅক্সিরাইবোনিউরিক নিউক্লিক অ্যাসিড দিয়ে। এই যৌগটি ডিএনএ নামে সাধারণত বেশি পরিচিত, এবং এটি বলাও অনেক সহজ। 1969-এর প্রথম ডিএনএ আবিষ্কৃত হয়েছিল, কিন্তু এটি কী করতে পারে আর কেমন দেখতে হতে পারে সেটি বুঝতে বহু সময় পার করতে হয়েছিল। 1952 খ্রিস্টাব্দে পলিং প্রস্তাব করেছিলেন এটি দীর্ঘ একটি কুণ্ডলীকৃত অণু, সেখানে 3 স্ট্যান্ড বা সূত্র পরস্পরের সাথে পেঁচিয়ে থাকে, যাকে বলা হয়েছিল একটি ট্রিপল হেলিক্স। পলিং যখন ক্যালিফোর্নিয়ায় কাজ করছিলেন, ইংল্যান্ডের দুটি গবেষক দল তাকে বেশ নিকট থেকে অনুসরণ করেছিল। লন্ডনের কিংস কলেজে পদার্থবিদ মোরিস উইলকিন্স, জন্ম 1916 সালে, মৃত্যু 2004 সালে, এবং রসায়নবিদ রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, জন্ম 1920 সালে, মৃত্যু 1958 সালে। তারা নিজেদের আণবিক জীববিজ্ঞানী হিসাবে রূপান্তরিত করেছিলেন। ফ্র্যাঙ্কলিন এক্স রে ক্রিস্টালোগ্রাফির ছবি তোলা ও বিশ্লেষণে বিশেষভাবে দক্ষ ছিলেন। এছাড়া কেমব্রিজে একজন তরুণ আমেরিকান, জেমস ওয়াটসন, জন্ম 1928 সালে, তার আগের গবেষণার ক্ষেত্র অর্নিথোলজি অর্থাৎ পক্ষীবিদ্যা ছেড়ে এসে ফ্রান্সিস ক্রিকের সাথে জোর বেঁধেছিলেন। ফ্রান্সিস ক্রিকের জন্ম 1916 সালে, মৃত্যু 2004 সালে। ক্রিক পদার্থবিদ্যায় করেছিলেন আর নৌবাহিনীতে পদার্থবিদ হিসাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করেছিলেন। এরপর তিনি আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছিলেন বয়স্ক ছাত্র হিসেবে, তবে এবারে বিষয় ছিল জীববিজ্ঞান। ওয়াটসন ও ক্রিক বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত জুটি হিসাবে পরিচিতি পেয়েছিলেন। ক্রিক প্রোটিনের গঠন নিয়ে তার এক্স রে বিশ্লেষণের অভিজ্ঞতা এ দলে যুক্ত করেছিলেন। তিনি ও ওয়াটসন জানতেন যে ডিএনএ আছে কোষের নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমের মধ্যে, কোষের সে অংশটি যা 30 বছর আগে মর্গ্যান বিশ্লেষণ করেছিলেন। ডিএনএর গঠন কি হতে পারে সেটি দেখতে যেন তাদের সুবিধা হয়, সে কারণে তারা কার্ডবোর্ড কেটে বেশ কিছু সম্ভাব্য মডেল তৈরি করেছিলেন। এছাড়া তারা বিশেষভাবে উপকৃত হয়েছিলেন যখন ভাগ্যক্রমে ফ্র্যাঙ্কলিনের তোলা এক্স ক্রিস্টালোগ্রাফির একটি অসাধারণ আলোকচিত্র তাদের হাতে এসে পড়েছিল। 1953 সালের শুরুর দিকে তারা একটি নতুন মডেল তৈরি করেছিলেন, যা সব এক্স রে ক্রিস্টালোগ্রাফি থেকে সংগৃহীত উপাত্তের সাথে খাপ খেয়েছিল। এটিকে তারা সঠিক মডেল হিসাবে দাবি করেছিলেন। সে রাতেই স্থানীয় পাবে অর্থাৎ পানশালায় দুজন তাদের আবিষ্কারের বিষয়টি উদযাপন করতে গিয়েছিলেন, এবং কাহিনী বলছে সেখানেই তারা জীবনের গোপন রহস্যটি উদ্ঘাটন করেছেন বলে দাবি করেছিলেন। যদিও সে রাতে পানশালায় উপস্থিত অন্যরা বিষয়টি সম্বন্ধে কিছুই জানতেন না, এবং তারা কি বোঝাতে চেয়েছেন সেটি নিয়ে হয়তো ভেবেছিলেন, তবে সাপ্তাহিক বৈজ্ঞানিক জার্নাল নেচারের পাঠকরা খুব শীঘ্রই সেটি জানতে পেরেছিলেন। এই জার্নালটির 1953 খ্রিস্টাব্দের 25 এপ্রিল সংখ্যায় ক্রিক ও ওয়াটসন তাদের গবেষণার ফলাফল প্রকাশ করেছিলেন। সেখানে উইলকিন্স ও ফ্র্যাঙ্কলিন, লন্ডনের অপর টিমটিরও একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। কিন্তু ক্রিক আর ওয়াটসনই প্রথম দেখিয়েছিলেন যে ডিএনএ অণু পরস্পরের সাথে সর্পিলাকারে পেঁচানো দুটি সূত্র দিয়ে তৈরি, 3টি নয়, যা পলিং প্রস্তাব করেছিলেন।
এই সূত্রগুলো আড়াআড়িভাবে যুক্ত করেছে অন্য অণুগুলো। সুতরাং এটি দেখতে নমনীয় কোনো একটি সিঁড়ির মতো, যা সর্পিল আকারে পেঁচানো আছে। এই মইয়ের খাড়া অংশ দুটি তৈরি করেছে এক ধরনের শর্করা অণুটির বা ডিঅক্সিরাইবো অংশ ও ফসফেট। মইয়ের ধাপগুলো প্রতিটি তৈরি করছে একজোড়া অণু, হয় অ্যাডেনিনের সাথে থাইমিন অথবা সাইটোসিনের সাথে গুয়ানিন। এগুলো অণুগুলোর বেস পেয়ার্স নামে পরিচিত হয়ে উঠেছিল। সুতরাং যদি এটি এর গঠন হয়ে থাকে, তাহলে এটি কিভাবে জীবনের গোপন রহস্যটি ব্যাখ্যা করেছিল? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে বেস পেয়ারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়। যখন কোষ বিভাজিত হয়, তখন এ কুণ্ডলীর পাক খুলে যায়, প্রায় যেন তাদের আনজিপ করা হচ্ছে। এ দুটি অংশ এখন টেমপ্লেট বা ছাঁচ হিসাবে নিজেদের উপস্থাপন করে, যেন কোষটি হুবহু নকল দুটি সূত্র তৈরি করতে পারে। সুতরাং ওয়াটসন ও ক্রিক দেখিয়েছিলেন কিভাবে জিন পিতামাতা থেকে সন্তানের শরীরে যেতে পারে এবং কিভাবে কন্যা কোষে মূল মাতৃকোষে যে জিন আছে তারই একটি সেট ধারণ করতে পারে। এটি ছিল সরল, সুন্দর এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি সুস্পষ্ট হয়েছিল। 1962 খ্রিস্টাব্দে যখন বৈজ্ঞানিক সমাজ ডিএনএর গঠন এবং এর ভূমিকাগুলো সম্পূর্ণভাবে মেনে নিয়েছিলেন, তখন ক্রিক, ওয়াটসন আর উইলকিন্স নোবেল পুরস্কার পেয়েছিলেন। মাত্র 3 জন ব্যক্তি কেবল আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার ভাগাভাগি করতে পারেন, কিন্তু রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনকে উপেক্ষা করা হয়েছিল। 1958 খ্রিস্টাব্দে মাত্র 38 বছর বয়সে ডিম্বাশয়ের ক্যান্সারে তিনি মারা যান। বংশগতিতে এর ভূমিকা ছাড়াও জিন জীবিত সত্তাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ সেটি ব্যাখ্যা করতে অন্যদের সাথে ফ্রান্সিস ক্রিক এক্ষেত্রে তার কাজ অব্যাহত রেখেছিলেন। দৈনন্দিন কাজ হিসাবে জিনগুলোর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করার প্রয়োজনীয় নির্দেশ দেয়া, আর জেনেটিক কোড তৈরি হয় পাশাপাশি থাকা মইয়ের 3টি ধাপ দিয়ে, এবং এ 3টি ধাপ বা এ3 বেস পেয়ার অর্থাৎ কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য দায়ী। ক্রিক দেখিয়েছিলেন ডিএনএ অণুর কত সামান্য অংশই অ্যামাইনো অ্যাসিডের জন্য সংকেত বহন করে, যা জীবের শরীরের প্রোটিনগুলো তৈরি করার জন্য দায়ী, যেমন হিমোগ্লোবিন ও ইনসুলিন। জিন বিজ্ঞানীরা অনুধাবন করেছিলেন যে এ ডিএনএ অণুর মধ্যে এসব বেস পেয়ারগুলোর অনুক্রম খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেটি নির্ধারণ করে কোন অ্যামাইনো অ্যাসিডগুলো প্রোটিন তৈরিতে যুক্ত হবে। প্রোটিন খুবই জটিল অণু, যেখানে মাঝে মাঝেই বহু ডজন অ্যামাইনো অ্যাসিড থাকে। সে কারণে ডিএনএর একটি দীর্ঘ অংশ এমন একটি প্রোটিন নির্মাণের জন্য আবশ্যক। ডিএনএ মূলত কিভাবে কাজ করে একবার যখন সেটা বোঝা সম্ভব হয়েছিল, মর্গান তার মাছি ঘরে যে জিনিসগুলো দেখতে পেয়েছিলেন তা বিজ্ঞানীদের কাছে অর্থবহ হয়ে উঠেছিল। মর্গান পুরা জীবটির দৃশ্যমান শারীরিক বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করছিলেন। তার ক্ষেত্রে সে প্রাণীটি হচ্ছে মাছি, তাদের স্বাভাবিক সাদা চোখ আর মিউটেশন হওয়া লাল চোখ সহ। এ ধরনের দৃশ্যমান বৈশিষ্ট্যকে বলা হয় একটি ফেনোটাইপ, এবং এরপর থেকে বিজ্ঞানীরা পুরা জীবের চেয়ে এক স্তর নিচে জিন পর্যায়ে কাজ শুরু করতে পেরেছিলেন, যা জেনোটাইপ নামে পরিচিত। ডিএনএর গঠন আবিষ্কার আধুনিক জীববিজ্ঞানে একটি বিশাল যুগান্তকারী ঘটনা। এটি প্রদর্শন করেছিল জীববিজ্ঞানীরা কোষের আণবিক পর্যায়ে নানা কিছু বুঝতে পারেন, যে এলাকাটি এর আগে রসায়নবিদদের গবেষণার ক্ষেত্র ছিল, আর এরপর সবাই সেটাই করতে চেয়েছিলেন। পরবর্তী গবেষণা উন্মোচন করেছিল অ্যামাইনো অ্যাসিড, এবং তারপর প্রোটিনগুলো কোষের সাইটোপ্লাজমে তৈরি হয়, নিউক্লিয়াসের বাইরে সে তরল অংশ। আর এ ছোট প্রোটিন কারখানা কিভাবে কাজ করে তার মধ্যে আরএনএ আবিষ্কারও অন্তর্ভুক্ত ছিল। এটি হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, ডিএনএর মতোই, কিন্তু মাত্র একটি সূত্র, দুটি নয়, এবং একটি ভিন্ন ধরনের শর্করা এর মেরুদণ্ডটি তৈরি করে। কোষের নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের প্রোটিন কারখানায় তথ্য প্রবাহের ক্ষেত্রে আরএনএ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আণবিক জীববিজ্ঞানীরা কিভাবে অসুখের সূচনা হয় সে বিষয়ে আমাদের জ্ঞানটিকে বদলে দিতে শুরু করেছিলেন। তারা আবিষ্কার করেছিলেন কিভাবে ইনসুলিনের মতো হরমোন প্রোটিনগুলো রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে কাজ করে। তারা ক্যান্সার সম্বন্ধে ভালো একটি ধারণাও পেয়েছিলেন, আমাদের জন্য যা সবচেয়ে ভয়ঙ্কর আধুনিক অসুখগুলোর একটি। যদিও সব ক্যান্সারই একসময় শরীরকে নিয়ন্ত্রণে নিতে পারে এবং একটি সর্বব্যাপী অসুখে পরিণত হতে পারে, কিন্তু এটি শুরু হয় একটিমাত্র পরিবর্তিত বা মিউটেশন হওয়া কোষ থেকে, যে কোষটি যখন এর বিভাজন থামানো উচিত সেটি না করে বিভাজিত হওয়া অব্যাহত রাখে। এই নিয়ম না মানা কোষগুলো খুবই লোভী। এগুলো শরীরের সব পুষ্টি ব্যবহার করে এবং গুরুত্বপূর্ণ সব অঙ্গে ছড়িয়ে যায়।
এই ক্যান্সার কোষগুলো সে অঙ্গের কাজে ব্যাঘাত সৃষ্টি করে, যা আরও অসুখের কারণ হয়। আর আণবিক পর্যায়ে এটি কেন হয় সেটি আবিষ্কার খুবই গুরুত্বপূর্ণ। আরও উত্তম ওষুধ সৃষ্টি করার আগে, যা কিনা এই প্রক্রিয়াটিকে মন্থর বা এমনকি থামাতে পারে। আর এই গতিময় প্রক্রিয়াগুলো অধ্যয়ন মানুষের মতো বড় আর জটিলতর কোনো প্রাণীর শরীরে খুবই কঠিন। আর সে কারণে আণবিক জীববিজ্ঞানীদের বেশিরভাগ কাজই সরল জীবদের উপর নির্ভরশীল। ডিএনএ ও আরএনএ কিভাবে কাজ করে সেটি উদ্ঘাটনের আগের বহু কাজই ব্যাকটেরিয়ার উপরে করা হয়েছে, এবং ক্যান্সার গবেষকরা তাদের মডেল প্রাণী হিসাবে যেমন ইঁদুর ব্যবহার করেন। আর এসব ক্ষেত্র থেকে আসা ফলাফলগুলো মানুষের জন্য অনুবাদ করা সহজ কাজ নয়, কিন্তু এভাবেই আধুনিক বিজ্ঞান কাজ করে। সাধারণ থেকে এটি আরও জটিলতার দিকে অগ্রসর হয়। এ পদ্ধতি আমাদের প্রক্রিয়াটিকে বুঝতে সহায়তা করেছে, সে যা বহু মিলিয়ন বছর ধরেই বিবর্তনকে পরিচালিত করেছে। দেখা গিয়েছিল ডিএনএ হচ্ছে সে অণু যা আমাদের নিয়তিগুলো নিয়ন্ত্রণ করে।